হ্যালো স্টুডেন্টস, তাহলে আজকে আমরা আমাদের মিওসিস কোষ বিভাজন নিয়ে চলে এসেছি। এটা সেল ডিভিশন সেল সাইকেলের লাস্ট লেকচার হবে এবং এখানে পুরো ডিটেলড মিওসিস কোষ বিভাজন সম্পর্কে আমরা বলার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক যে মিওসিস কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি। যদি মিওসিস কোষ বিভাজনের কথা তোমাকে কেউ বলে তাহলে তোমার মাথায় প্রথমে কোনটা ক্লিক করা উচিত? মিওসিস কোষ বিভাজনে কী হয় না, এখানে আমরা এক কথায় বলি কিন্তু রিডাকশান ডিভিশন। মানে কি না, এর ফলে কি হয় না, যে ক্রোমোজোমের পরিমাণ সেটা কিন্তু কমে যায়। সেটা কমে কত হয় না, ধরো কোনো একটা কোষ যেটা যদি 2n হয় সেটা কিন্তু অর্ধেক হয়ে যায়, এবং অর্ধেক হয়ে সেটার কিন্তু ক্রোমোজোম সংখ্যা তখন এনে পৌঁছায়। 2n থেকে কি হয়, 2n থেকে কিন্তু এনে পৌঁছায়। তাহলে যে কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায় তাকেই বলবো আমরা মিওসিস কোষ বিভাজন। বোঝা গেল? এবারে মিওসিস কোষ বিভাজনের কথায় আসা যায়। তো মিওসিস কি না, দ্য প্রোডাকশন অফ অফস্প্রিং বাই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনক্লুডস দ্য ফিউশন অফ টু মেল গ্যামেটস। নাকি যৌন জননের সময় যে কি হচ্ছে না, যখন কোনো একটা অপত্য তৈরি হচ্ছে তখন সেখানে কি হচ্ছে না, দুটো গ্যামেটের মিলন ঘটছে ইচ উইথ কমপ্লিট হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমস। এবং দুটো কিন্তু হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম থাকে। দুটো যে গ্যামেট হয় তার হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম থাকে। আমরা কি জানি, যদি ধরো 2n হয় কোনো একটা জীব, তাহলে সেই 2n থেকে তখন গ্যামেট সৃষ্টি হলো, দুটো গ্যামেট সৃষ্টি হলো ধরো, তাহলে সেটা কিন্তু অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়। একটা যদি মেল হয়, একটাকে আমরা ফিমেল বলবো। এবং এই দুটো গ্যামেটের মিলনকে কি বলা হয়, ফার্টিলাইজেশন। এবং এই ফার্টিলাইজেশনের ফলে কিন্তু 2n মানে কি আবার একটা কিন্তু জীবের সৃষ্টি হয়। এবং এর ফলে কি হলো, এটা ছিল তার পিতামাতা থেকে কি হলো, গ্যামেটের ফিউশনের ফলে কি হলো, অপত্য সৃষ্টি হলো। এই যে অপত্য সৃষ্টি হলো, এর ক্রোমোজোম সংখ্যা কিন্তু একই হলো। এটা ফার্স্ট জেনারেশন, এটা সেকেন্ড জেনারেশন। তাহলে কি জেনারেশন আফটার জেনারেশন বংশগতি ধারায় ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু ধ্রুবক থাকলো, একই থাকলো, তাই না? এটা কিন্তু মিওসিস কোষ বিভাজনের এক প্রকার গুরুত্বও বলতে পারো। যদি আমাদের মিওসিস কোষ বিভাজন পৃথিবীতে না আসতো, তখন তাহলে কি হতো, যে 2n ধরো আছে, সেই 2n থেকে 2nই সৃষ্টি হলো। 2n থেকে 2n সৃষ্টি হলে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট দুটোই 2n হবে। তাহলে যখন এই দুটোর মিলন ঘটবে, সেই দুটো মিলন ঘটার ফলে কি হবে না, যে অপত্যটা সৃষ্টি হবে সেটা ফোরেন উৎপন্ন হবে। আবার কী হবে, এভাবে কিন্তু আবার যখন ধরো এর থেকে গ্যামেট উৎপন্ন হবে, আবার ফোরেন হয়ে সেটা মিলনের ফলে 8n হবে। তাহলে কি ক্রমান্বয়ে কিন্তু বংশগতি ধারায় এই যে ক্রোমোজোম সংখ্যাটা বাড়তে থাকবে। যদি মাইটোসিস কোষ বিভাজনটাই শুধু হয়, মিওসিস কোষ বিভাজনটা না থাকে, তাহলে কি এই জন্যে কিন্তু মিওসিস কোষ বিভাজনের উৎপত্তি। নাকি না, বংশগতি ধারায় ক্রোমোজোমের যে সংখ্যাটা সেটা ধ্রুবক রাখবার জন্যই কিন্তু আমাদের পৃথিবীতে মিওসিস কোষ বিভাজন এসেছে। গুরুত্ব তাহলে কি বলছে, গ্যামেটস আর ফর্মড ফ্রম স্পেশালাইজড ডিপ্লয়েড সেল। তাই ডিপ্লয়েড সেল থেকে কী হচ্ছে, গ্যামেট তৈরি হচ্ছে। দি স্পেশালাইজড কাইন্ড অফ সেল ডিভিশন, এই স্পেশালাইজড মানে এই বিশেষ প্রকারের যে কোষ বিভাজন, তার মাধ্যমে কি হচ্ছে, দ্যাট রিডিউসেস দ্য ক্রোমোজোম নাম্বার বাই হাফ, রেজাল্ট ইন দ্য প্রোডাকশন অফ হ্যাপ্লয়েড ডটার সেল। এবং এর ফলে কি হচ্ছে, ক্রোমোজোমের যে সংখ্যাটা, সেই ক্রোমোজোমের সংখ্যাটা কিন্তু কমে যেয়ে তার যে সংখ্যাটা সেটা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, এর ফলে কিন্তু হ্যাপ্লয়েড ক্রোমোজোম কিন্তু সৃষ্টি হতে পারছে। এর ফলে কি হচ্ছে না, হ্যাপ্লয়েড ক্রোমোজোম সৃষ্টি হতে পারছে। বোঝা গেল? হ্যাপ্লয়েড ক্রোমোজোম কিন্তু সৃষ্টি হচ্ছে। এবার কি বল, দিস কাইন্ড অফ ডিভিশন ইজ কল মিওসিস। এই প্রকার ডিভিশনকে আমরা মিওসিস বলবো। মিওসিস ইনসিওরস দ্য প্রোডাকশন অফ হ্যাপ্লয়েড ফেজ ইন দ্য লাইফ সাইকেল অফ সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম। তারা কী করে, যৌনভাবে জনন করে। সেই যৌনভাবে জনন করে যে সমস্ত জীবগুলো, ওই সমস্ত যৌনভাবে জননকারী জীবেদের যে হ্যাপ্লয়েড দশা, সেই হ্যাপ্লয়েড দশা সৃষ্টি করবার জন্য তাদের যে জীবনচক্রে কে করে, সেটা করে কিন্তু মিওসিস। বোঝা গেল? হোয়ার ইজ ফার্টিলাইজেশন রিস্টোরস দ্য ডিপ্লয়েড ফেজ, যেখানে কি করে, ফার্টিলাইজেশনের ফলে কিন্তু এই যে দুটো গ্যামেটের মিলন হচ্ছে, এটাকে আমরা ফার্টিলাইজেশন বলবো। এই ফার্টিলাইজেশনের ফলেই কিন্তু আবার কি হয়, যে ডিপ্লয়েড যে কোষটা ছিল সেটা কিন্তু আবার পুনরায় ফিরে আসে। এভাবে বোঝা গেল? এভাবে কি থাকছে না, বংশগতি ধারায় ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুবক থাকছে। উই কাম অ্যাক্রস মিওসিস ডিউরিং গ্যামেটোজেনেসিস, যখন গ্যামেট তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় গ্যামেটোজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিসের সময় কিন্তু মিওসিস কোষ বিভাজনটা ঘটে। কাদের ক্ষেত্রে? উদ্ভিদদের ক্ষেত্রেও ঘটে, প্ল্যান্টসের ক্ষেত্রেও ঘটে, এবং অ্যানিমেলস মানে প্রাণীদের ক্ষেত্রেও ঘটে। দিস লিড টু ফরমেশন অফ হ্যাপ্লয়েড গ্যামেট। তাহলে মিওসিস কোষ বিভাজনের সময় হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়, এটাই কিন্তু মিওসিস কোষ বিভাজন তৈরি হয়। এভাবে কিন্তু হলো, বোঝা গেল?
কীরকম বৈশিষ্ট্য রয়েছে মিওসিস কোষ বিভাজনের? দেখো, মিওসিস কোষ বিভাজনকে যদি আমি বলি, মিওসিস কোষ বিভাজন শর্টে আমি যদি বলার চেষ্টা করি, মিওসিস কোষ বিভাজন কীভাবে কী হয়। যদি কোনো একটা কোষ 2n হয় ধরে নাও, তাহলে প্রথমে যে ডিভিশনটা হবে, তাহলে প্রথমে কী হবে, এখান থেকে n এবং n সৃষ্টি হলো, বোঝা গেল। এখানে যদি আমি বলি যে এখানে আমাদের এ সংখ্যাটা কত, ডিএনএ পরিমাণটা কত, সেটা কিন্তু 4c। সেখান থেকে যখন এন হয়ে গেল, সেটা অর্ধেক হবে মানে জানি 2c এবং 2c, বোঝা গেল। এইটাকে এই যে ডিভিশনটা, এই ডিভিশনটাকে বলা হয় মিওটিক 1। তাহলে মিওসিস কোষ বিভাজনটা দুটো ভাগে হয়, একটা মিওসিস 1, একটা মিওসিস 2। মিওসিস 1 কোষ বিভাজনের ফলে 2n থেকে কি হচ্ছে, এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট, যেটা অর্ধেক হয়ে যাচ্ছে। আবার কি এর যে ডিএনএর পরিমাণটা, সেটাও কিন্তু 2c অর্ধেক হয়ে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, এরপরে মিওসিস 2 এর ফলে এন থেকে কিন্তু আরও দুটো কোষ এরকম সৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু যে মিওসিস 2, সেই মিওসিস 2 এর ফলে কি হচ্ছে না, সমবিভাজন হচ্ছে। এই সমবিভাজনটা কি বলেছে, মিওটিক 2। তাহলে মিওসিস 2 কোষ বিভাজনের ফলে কিন্তু কী হচ্ছে না, ক্রোমোজোম সংখ্যাটা একই থাকছে, এবং তারপর কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা, এই ডিএনএ সংখ্যাটা কিন্তু ডিএনএর পরিমাণটা কিন্তু আরও অর্ধেক হয়ে যাচ্ছে, সি হয়ে যাচ্ছে, বোঝা গেল। তাহলে এটাই কিন্তু মূল কথা। তাহলে কোনো একটা মিওসিস কোষ বিভাজন দুটো ভাগে, একটা মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। ক্লিয়ার? মিওসিস 1 এবং মিওসিস 2 এর ফলে হয়, প্রথমে কী হয়, ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হলো, এটাকে মিওসিস 1টাকে কী বলা হয়, রিডাকশন। তারপরে কী হচ্ছে, সেটা কিন্তু তারপরে মিওসিস 2টা কিন্তু লাইক মাইটোসিস, এর ফলে কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয় না, ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যাটা একই থাকে, কিন্তু ডিএনএর পরিমাণটা কিন্তু অর্ধেক হয়ে যায়, এভাবে হয়। তাহলে কী হলো না, মিওসিস ইনভলভস 2 সিকোয়েন্সিয়াল সাইকেলস অফ নিউক্লিয়ার অ্যান্ড সেল ডিভিশন কল মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2। তাহলে এর ফলে কী হচ্ছে না, দুটো সিকোয়েন্সিয়াল, দুটো পরপর নিউক্লিয়াস এবং কোষ বিভাজন ঘটে। একটাকে বলা হচ্ছে মিওসিস 1, এটাকে হচ্ছে মিওসিস 1, আর এটাকে বলা হচ্ছে মিওসিস 2। কিন্তু বাট ওনলি এ সিঙ্গেল সাইকেল অফ ডিএনএ রেপ্লিকেশন। এটা কেন বলছে যদি বলি, প্রথম লেকচারের কথা যদি মনে করো, আমি উপরটাই লিখছি, দেখো একটা দিক এরকম একটা সেল সাইকেল হয়, এই সেল সাইকেলের মধ্যে বেশিরভাগটা কী থাকে, ইন্টারফেস থাকে এরকম, তাই না, ইন্টারফেস থাকে। তারপর এই যে, তাহলে এটা আমরা জানি G1, এটা হচ্ছে S, এটা হচ্ছে G2, তাই তো। এখানটাতে কী হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশন এখানটাই ঘটে, এবং এখানে কোষ বিভাজন ঘটে। তো যদি মাইটোসিসের ক্ষেত্রে 4টা ভাগে ভাগ করে দিচ্ছিলাম, কিন্তু এখানে কী হচ্ছে, প্রথমে কী হয়, মিওসিস 1 হয়, তারপরে কী হয়, মাঝখানে ইন্টারকাইনেসিস ফেজ থাকে, তারপরে কী হয়, মিওসিস 2 হয়, তাই তো, মিওসিস 2 হয়, কী হয়, মিওসিস 2 হয়, মিওসিস 2, তাই তো। এবারে মাঝখানেটাকে বলা যায় কি, ইন্টারকাইনেসিস, কারণ মাঝের স্টেপ ইন্টারকাইনেসিস। তাহলে দেখো, এই যে ইন্টারকাইনেসিসের মাঝখানে যে ফেজটা, এখানে কিন্তু নো ডিএনএ রেপ্লিকেশান, এখানে কিন্তু কোনো ডিএনএ রেপ্লিকেশান ঘটে না। ডিএনএ রেপ্লিকেশান কিন্তু মানে ডিএনএর প্রতিলিপিকরণ কিন্তু ইন্টারকাইনেসিসে ঘটে না, কিন্তু কেবলমাত্র এই দশাতেই কিন্তু ঘটে। তার জন্য বলছে যে একটাই কিন্তু, একবারই কিন্তু কী হচ্ছে না, ডিএনএ রেপ্লিকেশান বা ডিএনএর প্রতিলিপিকরণ কিন্তু ঘটছে, বোঝা গেল। মিওসিস 1 ইনিশিয়েটস আফটার দ্য প্যারেন্টাল ক্রোমোজোম হ্যাভ রেপ্লিকেটেড টু প্রডিউস আইডেন্টিক্যাল সিস্টার ক্রোমাটিড অ্যাট দ্য এস ফেজ। এটা আমি যে কনসেপচুয়াল লেকচারটা দিয়েছিলাম, ভিজুয়ালাইজেশন অফ ইন্টারফেস বলে লেকচারটা, সেই লেকচারটাতে আমি বলেছি, দেখো যদি G1 দশা হয়, সেই G1 দশাতে আমি যদি আঁকি, ক্রোমোজোমটা এরকম দেখাবে, ক্লিয়ার। তারপরে সেটাকে যদি এস দশায় করি, তাহলে যেহেতু এখানে 2C ছিল, এখানে ডিএনএ পরিমাণটা 4C হয়ে গেছে, তাহলে আমাকে কী করতে হবে, একটা ডিএনএটা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে দ্বিগুণ হওয়ার জন্য কিন্তু এই যে এটা হলো, একটা হচ্ছে ক্রোমাটিড, এই আইডেন্টিক্যাল কিন্তু আরেকটা ক্রোমাটিড সৃষ্টি হয়ে এরকম ক্রোমোজোম, দুটি ক্রোমাটিডযুক্ত ক্রোমোজোম কিন্তু সৃষ্টি হয়। তাহলে কী হচ্ছে না, প্যারেন্টাল ক্রোমোজোমস হ্যাভ রেপ্লিকেটেড টু প্রডিউস আইডেন্টিক্যাল সিস্টার ক্রোমাটিডস অ্যাট দ্য এস ফেজ। তাহলে এস ফেজে একটা আইডেন্টিক্যাল আর একটা কী করছে না, সিস্টার ক্রোমাটিড তৈরি করছে, বোঝা গেল। মিওসিস ইনভলভস পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোমস অ্যান্ড রিকম্বিনেশন বিটুইন নন সিস্টার ক্রোমাটিড অফ হোমোলোগাস ক্রোমোজোমস। তাহলে প্রথমে আমাকে জানতে হবে কোনটাকে কী বলে। যদি বলি হোমোলোগাস ক্রোমোজোম কি না, যে সমস্ত ক্রোমোজোমগুলো একই রকমের দেখতে হয়, সহজ কথা, একই রকমের দেখতে ক্রোমোজোমগুলোকে হোমোলোগাস ক্রোমোজোম বলে। তাহলে আমি যদি বলি, ধরো এইটা একটা ক্রোমোজোম, এরকম একটা ক্রোমোজোম আছে, আর এরকম একটা ক্রোমোজোম, একই রকমের দেখতে, ক্লিয়ার, কিন্তু জেনেটিক ম্যাটেরিয়ালটা এখানে আলাদা হতেও পারে, তাই না, সব এর মধ্যে ডিএনএ কিছু পরিমাণ আলাদা হতেও পারে। তাহলে এই দুটো ক্রোমোজোম প্রায় একই সাইজ, একই দেখতে, তাহলে এই দুটোকে বলছে হোমোলোগাস ক্রোমোজোম। এরপরে যে হোমোলোগাস যে ক্রোমোজোম, সেই হোমোলোগাস ক্রোমোজোম যেটা, সেই হোমোলোগাস ক্রোমোজোমটার যে দুটো, মানে এটা সেন্ট্রোমিয়ার,
তাহলে এই একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিডকে পরস্পরে কী বলে না সিস্টার, তারা একে অপরের বোন, এই দুটোকে বলা যায় সিস্টার ক্রোমাটিড। বোঝা গেল? এবার এই ক্রোমাটিড একটা হোমোলোগাস ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড এইটা, আর অন্য একটা মানে হোমোলোগাস ক্রোমোজোমের অন্য ক্রোমোজোম আর একটা ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিডকে কী বলা হয় পরস্পরের নন সিস্টার। এটা তো পরস্পরের বোন নয়, তাই না? এটা হচ্ছে কি নন সিস্টার ক্রোমাটিড। বোঝা গেল? তাহলে একটা ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে একে অপরের সিস্টার ক্রোমাটিড বলে। এবং হোমোলোগাস ক্রোমোজোমের দুটো যে ক্রোমোজোম আছে, দুটো ক্রোমোজোম তাদের হচ্ছে এক একটা দুটো ক্রোমোজোম আছে, এটা এদিকে হয়ে গেল, এক একটাকে কী বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড বলা হচ্ছে। বোঝা গেল? এগুলোকে নন সিস্টার বলা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? এরপর আসা যাক যে কি বলছে দেখো, এবার যে 4 হ্যাপ্লয়েড সেলস আর ফর্মড অ্যাট দ্য এন্ড অফ মিওটিক 2, এবং মিওটিক 2 যখন হচ্ছে কোষ বিভাজনটা, সেই মিওটিক 2 কোষ বিভাজনের সময় কিন্তু মিওটিক কোষ বিভাজনের সময় কিন্তু কী হচ্ছে না 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হচ্ছে। এই দেখো 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হচ্ছে। এবারে মিওসিস 1 কী হচ্ছে না, মিওসিস 1কে আমি 4টা ভাগে ভাগ করতে পারি, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, এবং মিওটিক 2কেও দুটো ভাগে ভাগ করতে পারি। এই এতগুলো মানে ভাগে ভাগ করতে পারি, দুটো নয়, মিওটিক 2কে এতগুলো স্টেজে ভাগ করতে পারি, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। আশা করি সব পয়েন্টগুলো বুঝতে পেরেছো। এরপরে আসা যাক কি না আসল মিওসিস 1-এ। তো মিওসিস 1 যদি আমি বলি চেষ্টা করি বলার, তাহলে মিওসিস 1 আমরা কি জানি যে মিওসিস 1টা আমরা 5টা সাব ডিভিশনে ভাগ করবো। মিওসিস 1-এ প্রথমে তো প্রোফেজ 1 আছে, ধরো প্রোফেজ 1 আছে, এটা আমরা আগেই দেখলাম মিওসিস 1-এ আছে প্রোফেজ 1। এই প্রোফেজ 1টা কিন্তু অনেকগুলো ভাগে বিভক্ত। কী কী? একটা হচ্ছে কি না লিপ্টোটিন, একটা হচ্ছে কি লিপ্টোটিন, তারপরে কি আসবে, তারপরে জাইগোটিন, ঠিক আছে জাইগোটিন, তারপরে কি আসবে প্যাকাইটিন, প্যাকাইটিন, তারপরে কি আসবে, বলো ডিপ্লোটিন, তাই না ডিপ্লোটিন, তারপরে আসবে ডায়াকাইনেসিস, তাই না? এতগুলো 5টা স্টেজে বিভক্ত। তারপরে আবার মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এরকম হবে। তাহলে এটার 5টা ভাগে আমাকে জানতে হবে। যদি আমি লেপ্টোটিনকে বোঝানোর চেষ্টা করি, তাহলে লেপ্টোটিনটা কি প্রথম দশা প্রোফেজ 1-এর। প্রোফেজ 1টা অনেক বড় দশা, অনেকগুলো ভাগে বিভক্ত। এই প্রোফেজ 1-এর প্রথম দশাটাকে বলবো আমরা লিপ্টোটিন। তাহলে আগে প্রথমে কী ছিল, ধরো লেপ্টোটিন যখন শুরু হয়নি, প্রোফেজ 1-এ লেপ্টোটিন যখন শুরু হয়নি, তখন ক্রোমোজোম, ধরো এখানে এটা একটা কোষ, সেই কোষের মধ্যে ডিএনএটা এরকম করে আছে। তাহলে যখন কি হচ্ছে না এই যে কোষটা, এই কোষটার মধ্যে যে ডিএনএটা, এটা কী হচ্ছে প্রথমে কনডেন্স হচ্ছে, মানে এর কী হবে না জলটাকে বেরিয়ে যাবে, এবং কনডেন্স হওয়ার ফলে এই যে ডিএনএটা এটা কিন্তু পেঁচিয়ে যে কিন্তু এটার মধ্যে কিন্তু ক্রোমোজোমগুলো সৃষ্টি হতে থাকবে। ক্রোমোজোমগুলো এরকম সবগুলো একই রকমের আকার হবে, একটা বড় হতে পারে, ছোট হতে পারে, এরকম কিন্তু ক্রোমোজোমগুলো সৃষ্টি হতে থাকবে। বোঝা গেল? এটা হচ্ছে মূল স্টেপ। তাহলে যদি বলি তাহলে প্রোফেজ দশাটা কী রকমের দশা, প্রোফেজ দশাটা হচ্ছে কি না প্রোফেজ অফ দ্য ফার্স্ট মিওটিক ডিভিশন ইজ টিপিক্যালি লঙ্গার অ্যান্ড মোর কমপ্লেক্স হোয়েন কম্পেয়ার টু প্রোফেজ অফ দ্য মাইটোসিসের প্রোফেজটা তেমন কোনো ব্যাপার ছিল না, তার মধ্যে তো ভাগটাগ ছিল না, কিন্তু কি মিওটিক 2 মিওসিস কোষ বিভাজন যেটা, সেই মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1টা সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু বড়ও হবে এবং অনেক পরিমাণে জটিল ঘটনাও কিন্তু ঘটবে। ইট হ্যাজ বিন ফার্দার সাবডিভাইডেড ইনটু দ্য ফলোয়িং 5 ফেজেস। এটা 5টা ভাগে আরও ভাগ করা যায় বেসড অন ক্রোমোজোমাল বিহেভিয়ার, তার ক্রোমোজোমের যে কীরকম আচরণ করে তার উপর ভিত্তি করে আরও 5টা ভাগে ভাগ করা যায়। দ্যাট ইজ লিপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তাহলে এতগুলো ভাগে ভাগ করা যায় লিপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এরপরে কী হচ্ছে না লিপ্টোটিনের কথা আমি আসি। প্রথমে লিপ্টোটিন কথা আমি বলে দিয়েছি। তাহলে লিপ্টোটিন স্টেজে কী হয়, ডিউরিং লিপ্টোটিন স্টেজ দ্য ক্রোমোজোমস বিকাম গ্র্যাজুয়ালি ভিজিবল আন্ডার দ্য লাইট মাইক্রোস্কোপ। তাহলে যেহেতু কনডেন্স হচ্ছে, তাহলে এই ক্রোমোজোমগুলোকে লাইট মাইক্রোস্কোপের অধীনে কি নিচে কিন্তু ঠিকভাবে দেখা যাবে। দ্য কম্প্যাকশন অফ ক্রোমোজোমস কন্টিনিউস থ্রু আউট লিপ্টোটিন। এই লিপ্টোটিন দশাটা কী হবে, ওই যে ক্রোমোজোমগুলো কিন্তু এরকম মানে পেঁচিয়ে এরকম মানে ক্রোমোজোম সৃষ্টি করে ডিএনএগুলো, ঠিক আছে, এটা কিন্তু পুরো লিপ্টোটিন দশা জুড়েই হবে। দিস ইজ ফলোড বাই সেকেন্ড ফেজ প্রোফেজে, সেটা হচ্ছে জাইগোটিন। এরপরে আসছে কি এই দশাটা গেল, এখানে কম্প্যাকশনে ক্রোমোজোমগুলো ভিজিবল হতে থাকলো। এরপরে আসছে আমার জাইগোটিন দশা। এই জাইগোটিন দশা এটা আমরা কী বলবো, এটা দশাটাকে লেপ্টোটিন বলবো, তাই না, লেপ্টোটিন বলবো। এরপরে আসছে কি না জাইগোটিন দশা। জাইগোটিন দশা হলে কীরকম হয় সেটা আমাদেরকে জানতে হবে। না ধরো কোষটা এরকম আছে, এটা একটা কোষ, এই কোষটার মধ্যে কী হবে না যে ক্রোমোজোমগুলো একই রকমের হবে,
যে ক্রোমোজোমগুলো একই রকমের হবে সেই ক্রোমোজোমগুলো কিন্তু কাছাকাছি আসবে, ঠিক আছে, এরকম কাছাকাছি আসতে থাকবে। এরকম এই ক্রোমোজোমগুলো একই রকমের দেখতে এবং কাছাকাছি এলো, ক্লিয়ার। এই ক্রোমোজোমগুলো একই রকমের দেখতে, এই ক্রোমোজোমগুলো কাছাকাছি এলো এবং কাছাকাছি আসার পরে এগুলোকে আমরা কী বলবো, একই রকমের দেখতে ক্রোমোজোমগুলোকে হোমোলোগাস ক্রোমোজোম। সমস্ত ক্রোমোজোম এগুলো কাছাকাছি আসার পরে কাছাকাছি এলো এবং কাছাকাছি এসে যাবার পরে এই দুটো একটা বিশেষ রকমের প্রোটিনের দ্বারা, সেই প্রোটিনটার নামটা কি না, সেই প্রোটিনটার নাম কিন্তু সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এই প্রোটিন আগে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, এই প্রোটিন একটা জিনিস, এটাকে বলা হচ্ছে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। সেই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের মাধ্যমে এই দুটো একসঙ্গে যুক্ত হয়ে এই দুটো সমস্ত ক্রোমোজোম কি গঠন করলো না, বাইভ্যালেন্ট গঠন করলো, বাইভ্যালেন্ট, ক্লিয়ার, বাইভ্যালেন্ট গঠন করলো। এবং এটাকে আমরা টেট্রাডও বলতে পারি। কেন বাইভ্যালেন্ট কেন বলছে, যে একটা যে গঠন সেটার মধ্যে দুটো ক্রোমোজোম আছে তাই সেটা বাইভ্যালেন্ট, এবং যদি সেটা ক্রোমাটিডের হিসেবে বিবেচনা করি, ক্রোমাটিড, তাহলে সেটাকে আমরা কি বলবো, টেট্রাড। টেট্রাড কেন টেট্রাড, কারণ একটার মধ্যে 4টা ক্রোমাটিড আছে, তার জন্য সেটা কিন্তু টেট্রাড। বোঝা গেল? তো এবারে আসা যাক কি এনসিআরটিতে বলছে, দেখো এইটা কিন্তু মূল ঘটনা জাইগোটিনের, বোঝা গেল। ডিউরিং দিস স্টেজ ক্রোমোজোম স্টার্ট পেয়ারিং টুগেদার অ্যান্ড দিস প্রসেস অফ অ্যাসোসিয়েশন ইজ কল্ড সাইন্যাপসিস। এই যে ক্রোমোজোমগুলো, এই সমস্ত ক্রোমোজোমগুলো এগুলো কিন্তু কাছাকাছি এসে কি করছে না, পেয়ার গঠন করছে, জোড় গঠন করছে, এবং এই যে একসঙ্গে আসার যে ঘটনাটাকে, এটাকে আমরা বলবো কি সাইন্যাপসিস। সাইন্যাপস নয়, সাইন্যাপস কোনটা বলো দেখি। সাইন্যাপস হচ্ছে যখন, সাইন্যাপস কোনটাকে বলা হয়, সাইন্যাপস হচ্ছে যখন দুটো নিউরনের মাঝে যে গ্যাপটা থাকে সেটাকে বলা হয় সাইন্যাপস। আর সাইন্যাপসিস কাকে বলা হয়, দুটো সমস্ত ক্রোমোজোম কাছাকাছি এসে জোড় গঠন করার যে ঘটনা, সেটাকে অ্যাসোসিয়েশন হওয়ার ঘটনা, সেটাকে বলা হচ্ছে সাইন্যাপসিস। বোঝা গেল? সাচ পেয়ার্ড ক্রোমোজোমস আর কল্ড হোমোলোগাস ক্রোমোজোম। এই যে এই পেয়ার্ড ক্রোমোজোমগুলোকে, এই দুটো পেয়ার, এইটা ওগুলোকে বলা হয় সমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। ইলেকট্রন মাইক্রোগ্রাম অফ দ্য, তাহলে ইলেকট্রন মাইক্রোগ্রামের মাধ্যমে আমরা কী দেখতে পাবো, তাহলে আমরা লাইট মাইক্রোস্কোপে ক্রোমোজোমগুলোকে দেখতে পাবো। ইলেকট্রন মাইক্রোগ্রাফে কী দেখতে পাবো, অফ দ্য স্টেজ ইন্ডিকেট দ্য ক্রোমোজোমস সাইন্যাপসিস ইজ অ্যাকম্প্যানিড বাই দ্য ফরমেশন অফ এ কমপ্লেক্স স্ট্রাকচার কল্ড সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। একটা কমপ্লেক্স স্ট্রাকচার রয়েছে মাঝখানে, সেটার মাধ্যমে কিন্তু এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু যুক্ত আছে, এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো। দ্য কমপ্লেক্স ফর্মড বাই এ পেয়ার অফ সাইন্যাপসড হোমোলোগাস ক্রোমোজোম ইজ কল্ড এ বাইভ্যালেন্ট, ক্লিয়ার, বাইভ্যালেন্ট। এবং এই যে দুটো সমস্ত ক্রোমোজোম সাইন্যাপসিস ঘটার মাধ্যমে কি হলো, কাছাকাছি এলো, এগুলোকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। যখন আমরা ক্রোমোজোমের কথা বলবো দুটো ক্রোমোজোম আছে, আর টেট্রাড যখন আমরা 4টা ক্রোমাটিডের কথা বিবেচনা করবো। বোঝা গেল? বলছে হাউ এভার দিস আর মোর ক্লিয়ারলি ভিজিবল অ্যাট দ্য নেক্সট স্টেজ। তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু সবচেয়ে ক্লিয়ারলি, সবচেয়ে স্পষ্টভাবে কিন্তু এর পরের স্টেজে দেখা যাবে, পরের দশাতে দেখা যাবে। দ্য ফার্স্ট 2 স্টেজেস অফ প্রোফেজ 1 আর রিলেটিভলি শর্ট লিভড, এবং এটা কিন্তু মানে একটু কম সময় ধরেই হয় দুটো দশা, কম্পেয়ার টু দ্য নেক্সট স্টেজ। এর যে পরের দশাটা আসছে তার থেকে কিন্তু এগুলো কিন্তু কম সময় ধরে হয়। এই পরের দশাটা কী বলা হচ্ছে না, প্যাকাইটিন। তাহলে এবারে প্যাকাইটিনে আমাকে বলবে যে প্যাকাইটিনে স্যার কী হয়, প্যাকাইটিনের ঘটনা একটু বোঝান। প্যাকাইটিনে বোঝাতে গেলে আমাকে ভালো করে বোঝাতে হবে। দেখো, যদি বলি যে প্যাকাইটিনে কী ঘটনাটা হয়, না প্যাকাইটিনে হেডিং দিলাম প্যাকাইটিন। ও, তো প্যাকাইটিনে কি ঘটনাটা হয়, প্যাকাইটিনে যে ঘটনাটা হয়, যদি আমি একটা কোষ আঁকি, ধরো এটা একটা কোষ, এই কোষের মধ্যে আমাদের এখনো পর্যন্ত কি হয়েছে না, হোমোলোগাস ক্রোমোজোমগুলো কাছাকাছি এসে সাইন্যাপসিসের মাধ্যমে কাছাকাছি এরকম এসছে, তাই না, তাই না, কাছাকাছি এসছে। ধরো হোমোলোগাস ক্রোমোজোমগুলো একই রকমের দেখতে ক্রোমোজোমগুলো কাছাকাছি এসছে কার মাধ্যমে, না সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের মাধ্যমে, তাই তো। মাঝখানে কি রয়েছে, মাঝখানে হচ্ছে একটা হচ্ছে কমপ্লেক্স, যেটাকে বলা হচ্ছে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। মাঝখানে একটা কমপ্লেক্স আছে যেটাকে বলা হয় সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। আগেই বলা হয়েছে যে এই ক্রোমাটিড, এই ক্রোমাটিড, তাই না, এর একটা দুটো সমস্ত ক্রোমোজোমের একটি ক্রোমাটিড, এবং আরেকটি ক্রোমোজোমের অন্য একটি ক্রোমোজোমের আরেকটি ক্রোমাটিড, যেগুলো কাছাকাছি আছে, এগুলোকে বলা হচ্ছে কি নন সিস্টার ক্রোমাটিড। এই যে নন সিস্টার ক্রোমাটিড, এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হবে না, এই এখানের যে তাদের যে ডিএনএ বা যে জেনেটিক মেটেরিয়াল, সেই জেনেটিক মেটেরিয়ালের আদান প্রদান হবে। তো সেটা হওয়ার জন্য কি ঘটনাটা ঘটবে না, ধরো এইটা পুরোটাই মুছে গেল, হয়
তাহলে আমি এবারে ওটা মুছছি, এবারে দেখাচ্ছি কীরকম করে ঘটনাটা ঘটছে। ধরো এই যে ক্রোমোজোম, একটা ক্রোমোজোম, তাই না? এই যে ধরো এই হাতটা ছিল, এই আর্মটা ছিল, এই আর্মটা এরকম করে এলো, ঠিক আছে? আরেকটা ক্রোমোজোম যেটা ছিল ধরো, এরকম এরকম, এর এই আর্মটা এলো, তাই না? এই আর্মটা এলো, ক্লিয়ার? এরকম এলো, এবং এরকম করে আসার পর এই যে মানে খুলতে থাকলো, এবং এরকম করে আসার পর এটা কি করলো, একটা নডিউলের মতো গঠন সৃষ্টি করলো। এই নডিউলের মতো একটা গঠন সৃষ্টি করলো, বোঝা গেল? এখানে নডিউল বলছে, যেখানে যেখানে খাঁজগুলো রয়েছে, ঠিক আছে? এখানে কি এগুলোকে বলা যায় রিকম্বিনেশন নডিউল, রিকম্বিনেশন নডিউল। এরা কি করলো, এরকম করে কাছাকাছি এসে পেঁচিয়ে যেয়ে রিকম্বিনেশন নডিউল গঠন করলো, বোঝা গেল? এবং রিকম্বিনেশন নডিউল যেখানটাতে গঠিত হলো, এই যে রিকম্বিনেশন নডিউল যেখানটাতে গঠিত হলো, সেই রিকম্বিনেশন নডিউলে কি হলো না, যে জেনেটিক মেটেরিয়াল সেটা একটা উৎসেচক, যেটাকে বলা হচ্ছে রিকম্বিনেজ। এই রিকম্বিনেজের মাধ্যমে কি হলো না, রিকম্বিনেজের মাধ্যমে জেনেটিক মেটেরিয়ালের আদান প্রদান হলো, এবং এই যে এই ঘটনাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। ক্রস সৃষ্টি, ক্রসের মতো এখানে কি জেনেটিক মেটেরিয়ালের আদান প্রদান করছে, এটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার, বোঝা গেল? সকালে বোঝা গেছে। এরপর এই ক্রসিং ওভারের ফলে তাহলে আমাদের তারপরে হলো, বোঝা গেল ক্রসিং ওভার হলো, জেনেটিক মেটেরিয়াল আদান প্রদান হয়ে গেল। তাহলে জেনেটিক মেটেরিয়াল আদান প্রদানের পরে কীরকম দেখতে হবে না, এত এগুলো কিন্তু ঝামেলা। হ্যাঁ, তাহলে এরকম একটা ধরো বড় একটা কোষ, সেই কোষের মধ্যে এটা কী হলো, জেনেটিক মেটেরিয়াল আদান প্রদান হলে কি, এ ধরো এই লাল যে ক্রোমোজোমটা ছিল, আর এখানে নীল যে ক্রোমোজোমটা ছিল, তাহলে লাল ক্রোমোজোমটার কাছে কিন্তু এই নীল যে ক্রোমোজোমটা ছিল তার জেনেটিক মেটেরিয়ালটা এরকম করে চলে গেছে, ক্লিয়ার? আর আর নীল যে ক্রোমোজোমটা ছিল, সেই নীল ক্রোমোজোমটার কাছে এই লাল যে ক্রোমোজোমটা আছে, আমি লাল বলে বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পারবে। সেই লালের জিনিসটা কিন্তু চলে গেল, বোঝা গেল? লালের জিনিসটা চলে গেল, এখানে পুরো লালটা চলে গেল, ঠিক আছে? আর এই লালটার কাছে কিন্তু কী হলো না, লালটার কাছে নীলটা চলে গেল, এরকম করে, বোঝা যাচ্ছে? কিন্তু তখনও এটা কিন্তু শেষ হয়ে যায়নি, বোঝা গেছে? তখনও কিন্তু এই যে মানে বাঁধনটা খুলে যায়নি, কিন্তু এই জেনেটিক মেটেরিয়ালটা কিন্তু আদান প্রদানটা ঘটে গেছে। তাহলে এখানে নীলটা চলে এসছে, আর নীল যে ক্রোমোজোম, সেখানে লাল যে ক্রোমোজোমটা তার জেনেটিক মেটেরিয়ালটা ক্রসিং ওভারের মাধ্যমে চলে এসেছে, হলো। এবারে দেখো লাইনগুলো পড়ি, সুন্দর বুঝতে পারবে আশা করা যায়। তাহলে ডিউরিং দ্য স্টেজ দ্য 4 chromatids অফ ইচ bivalent chromosomes becomes distinct and clearly appears as tetrad। তাহলে যে সমস্ত ক্রোমোজোমগুলো রয়েছে তাদের যে ক্রোমাটিডগুলো একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে টেট্রাড হিসেবে। দিস স্টেজ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ রিকম্বিনেশন নডিউল। বললাম যে ওই যে ক্রোমাটিডগুলো ওরকম পেঁচিয়ে দিয়ে কী গঠন করে না, রিকম্বিনেশন নডিউল গঠন করে, এটাই কিন্তু এর মূল বৈশিষ্ট্য এই স্টেজের। দ্য সাইটস অ্যাট হুইচ ক্রসিং ওভার অকার্স বিটুইন নন সিস্টার ক্রোমাটিড অফ দ্য হোমোলোগাস ক্রোমোজোম, যেখানটাতে যে নন সিস্টার ক্রোমাটিডে হোমোলোগাস ক্রোমোজোমগুলো নন সিস্টার ক্রোমাটিডের যে অংশটাতে ক্রসিং ওভারটা ঘটছে, বোঝা যাচ্ছে? সেখানে কিন্তু কী হচ্ছে না, রিকম্বিনেশন নডিউলটা গঠিত হচ্ছে, বোঝা গেল? যে এরকম ক্রসের মতো হচ্ছে সৃষ্টি, সেখানে রিকম্বিনেশন নডিউলটা গঠিত হচ্ছে। ক্রসিং ওভার ইজ দ্য এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল বিটুইন দ্য 2 হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে দুটো সমসমস্ত ক্রোমোজোম আছে, এই দুটো সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে কী হচ্ছে না, জেনেটিক মেটেরিয়াল, জিন বস্তু, সেটার আদান প্রদান যে ঘটনাটা, সেটাকে বলবো আমরা ক্রসিং ওভার। ক্রসিং ওভার ইজ অলসো অ্যান এনজাইম মিডিয়েটেড প্রসেস, এটা একটা এনজাইমের মাধ্যমে কিন্তু ঘটে। অ্যান্ড দ্য এনজাইম ইনভলভ ইজ কল্ড রিকম্বিনেজ, এবং যে এনজাইমের মাধ্যমে ঘটে সেটাকে বলা হচ্ছে রিকম্বিনেজ, বোঝা গেল? ক্রসিং ওভার লিডস টু রিকম্বিনেশন অফ জেনেটিক মেটেরিয়াল, যে জেনেটিক মেটেরিয়াল জিনগত বস্তু তার কী হচ্ছে, পুনর্সংযুক্তি হচ্ছে অন দ্য 2 ক্রোমোজোম, দুটো যে ক্রোমোজোম তার মধ্যে। রিকম্বিনেশন বিটুইন হোমোলোগাস ক্রোমোজোম ইজ কমপ্লিটেড বাই দ্য এন্ড অফ প্যাকাইটিন। এই যে রিকম্বিনেশন, এটা প্যাকাইটিন শেষ হওয়া পর্যন্ত কিন্তু এরকম কিন্তু রিকম্বিনেশনটা ঘটে আছে, দেখো এটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, ক্রসিং ওভারটা কিন্তু সম্পন্ন হচ্ছে, বোঝা গেল? ক্রসিং ওভারটা কিন্তু সম্পন্ন হচ্ছে।
এরপর লিভিং দ্য ক্রোমোজোম লিঙ্কড অ্যাট দ্য সাইট অফ ক্রস ওভার, এবং তখনও কিন্তু যে ক্রস ওভার, যেখানে আমরা ক্রসিং ওভারটা ঘটেছিল, সেখানে কিন্তু তখনও কী হয়েছে না, মানে যুক্ত হয়ে রয়েছে। এরপরে যে দশাটা সেটাকে আমরা বলবো কি না ডিপ্লোটিন। এরপরে যে দশাটা আসছে সেটাকে বলবো দ্য ডিপ্লোটিন। এর ডিপ্লোটিনে কী হচ্ছে বোঝার চেষ্টা করো না। ডিপ্লোটিনে এবার দেখো এখানটাতে কী হচ্ছে, এই যে ক্রোমোজোমগুলো আছে, এই যে ক্রোমোজোমগুলো আছে, এই ক্রোমোজোমগুলো কি দূরে দূরে সরে যাবে এবারে, আর তো কাছে থাকবে না। এর মধ্যে ধরো মাঝখানটাতে কী রয়েছে, মাঝখানটাতে সাইনেপ্টোনিমাল কমপ্লেক্সটার মাধ্যমে যুক্ত হয়ে আছে। এই যে সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স, এটা কিন্তু এর যে পরের দশা, হ্যাঁ এর যে পরের দশা, এই পরের দশাতে কী হবে না, এই যে সাইনেপ্টোনিমাল কমপ্লেক্সটা ছিল এটা কিন্তু ডিজলভ হবে। ডিজলভ হলে কী হবে, এই যে হোমোলোগাস ক্রোমোজোম যেগুলো ছিল, সেই হোমোলোগাস ক্রোমোজোমগুলো কিন্তু পরস্পর থেকে দূরে সরে যাবে, তাই না? দূরে যখন সরে যাবে তখন ধরো আমি বড় একটা কোষ আঁকি। এই বড় একটা কোষের মধ্যে দুটো হোমোলোগাস ক্রোমোজোম রয়েছে। একটা ক্রোমোজোম ক্লিয়ার এরকম করে আছে, তাহলে মাঝখানে সাইনোপ্টোনিমাল কমপ্লেক্সটা চলে গেছে। তাহলে কি হচ্ছে, এর যে কি বাকি যে মানে জেনেটিক মেটেরিয়ালটা এই আমটাতে আমার পরিবর্তন হয়েছে আমরা ধরে নিয়েছি। তো এখানে কি হয়েছে না ওই আমটা চলে আসছে। তো কি হয়েছে মানে দূরে দূরে সরে যাচ্ছে, তো এদিকে সরে যাচ্ছে। আর এদিকের যে ক্রোমোজোমটা যেটা আছে ধরো, এই যে ক্রোমোজোম এখানে আছে, এটা কি হয়েছে না এটা হচ্ছে এদিকে সরে যাচ্ছে। তো সরে যখন যাচ্ছে তাহলে ওই যে নডিউলটা সেটা কিন্তু খুলতে থাকছে। যদি খুলতে থাকে তখন কি হচ্ছে না একটা এক্স আকারের একটা গঠন সৃষ্টি হচ্ছে এখানটাতে, এরকম আর নীলটাতে এরকম। এখানে যে এক্স আকারের যে গঠনটা সৃষ্টি হচ্ছে, এই যে এক্স আকারে কাটা চিহ্নের মতো একটা গঠন সৃষ্টি হলো না, যে এক্স আকারের, তাই না? এই একটা কাটা ক্রস, এই একটা ক্রস, কাটা চিহ্নের মতো যে গঠনটা সৃষ্টি হলো সেটাকে বলা হচ্ছে কি না কায়াজমা বলা হচ্ছে। এই গঠনটাকে বলা হচ্ছে কায়াজমা সৃষ্টি হচ্ছে। বোঝা গেল? তাহলে ডিজলভ হলো প্রথমে ডিপ্লোটিন দশাতে, ডিজলভ হওয়ার পরে দূরে যখন সরে যাচ্ছে তখন কি যেটা এক্স আকারের গঠন সৃষ্টি হচ্ছে, এটাকে বলবো আমরা কায়াজমাটা। বোঝা গেল? কায়াজমাটা বলা হয়। কি বলছে দেখো, ডিপ্লোটিন ইজ রিকগনাইজড বাই দ্য ডিজলিউশন অফ দ্য সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স। মাঝখানে যে সাইনেপ্টোনিমাল কমপ্লেক্সটা ছিল সেটা কি হচ্ছে, ডিজলিউশন হয়েছে, মানে সেটা নষ্ট হচ্ছে, ধীরে ধীরে গলতে শুরু করছে। অ্যান্ড দ্য টেন্ডেন্সি অফ দ্য রিকম্বাইন্ড হোমোলোগাস ক্রোমোজোম, এখন কি হোমোলোগাস ক্রোমোজোমটা রিকম্বাইন্ড হয়ে গেছে, মানে অন্য একটা ক্রোমোজোমের জেনেটিক মেটেরিয়াল এখানে চলে এসছে। তো এই রিকম্বাইন্ড যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো, সমস্ত ক্রোমোজোম অফ দ্য বাইভ্যালেন্ট ক্রোমোজোমের যে সমস্ত ক্রোমোজোমগুলো টু সেপারেট ফ্রম ইচ আদার, এগুলো একে অপর থেকে আলাদা হয়ে যাচ্ছে, এক্সেপ্ট দ্য সাইট অফ ক্রস ওভার, যেখানে ক্রসিং ওভারটা ঘটেছিল এরকম, সেখানটা ছাড়া বাকিটা কিন্তু সরে যাচ্ছে। তো এর ফলে কী হচ্ছে, এটা এক্স শেপ স্ট্রাকচার আর কল্ড কায়াজমাটা, এবং এর ফলে কী হচ্ছে এক্স আকারে একটা গঠন সৃষ্টি হচ্ছে এরকম, এটাকে বলা হচ্ছে কায়াজমাটা। ইন উসাইট অফ সাম ভ্যাট্রিবেট ডিপ্লোটিন ক্যান বি লাস্ট ফর মান্থ অর ইয়ার্স, এটা কিন্তু অনেক বছর ধরে কিন্তু এই স্টেজেতে থেকে যেতে পারে। আমরা কি মানুষের ক্ষেত্রে, স্ত্রীলোকদের ক্ষেত্রে কি হয় না, এই যে ডিপ্লোটিন দশাটাতে এখানে কি না ওভামটা কিন্তু অনেক দিন কিন্তু এই দশাটাতে রয়ে যায়। যখন অনসেট অফ পিউবার্টি আসে তখন কিন্তু সেই দশাটা কিন্তু ভাঙে। বোঝা গেল? ক্লিয়ার? এরপর আসছে লাস্টে যেটা বলা হচ্ছে ডায়াকাইনেসিস। তো ডায়াকাইনেসিসে কী হচ্ছে দেখো, তাহলে এরকম আছে, তো তাহলে এটা আরও এদিকে সরে যাচ্ছে, এটা বলছে আমি আরও সরে যাচ্ছি, এবং সরতে কী হচ্ছে ধরো এখানে সুন্দর তো হয়ে গেছিলো, তাহলে এই যে এটা এদিকে যদি সরে যায়, এটা এদিকে সরে যায়, তাহলে কেবলমাত্র তাহলে কী থাকবে, যে লাস্ট যে অংশটা সেখানটাতে কেবলমাত্র যুক্ত থাকবে। ছবিটাকে বোঝানোর চেষ্টা করি, ধরো এরকম একটা ক্রোমোজোম, তাই তো? এটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমে একটা ক্রোমোজোম হচ্ছে এইটা, ক্লিয়ার? একটা ক্রোমোজোম এইটা, এখানটা এই বাহুটা কী হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, এই বাহুটা ওই জেনেটিক মেটেরিয়ালটা চলে এসেছে, আমরা ধরে নিয়েছি। তাহলে এখানে কি লাস্ট এখানে একদম সরতে এখানে চলে এলো, ক্লিয়ার? আর এই একটা ক্রোমোজোম ধরো ছিল, তাই না? এই একটা ক্রোমোজোম ছিল, এখানে জেনেটিক মেটেরিয়ালটা পরিবর্তন হয়ে রিকম্বাইন্ড তৈরি হয়ে গেছে, রিকম্বিনেশন যুক্ত ক্রোমোজোম তৈরি হয়ে গেছে। এর যে লাস্ট পয়েন্টটা সেটা কিন্তু এখানে কিন্তু লাস্ট একদম চলে এলো, মানে একবার টার্মিনাল এন্ডে, একবার লাস্ট এন্ডে কিন্তু এই হোমোলোগাস ক্রোমোজোমগুলোর ক্রোমাটিডগুলো চলে এলো। বোঝা যাচ্ছে? আর মাঝখানে তো আমাদের সাইনোটোমিয়াল কমপ্লেক্স চলে গেছে, তাই এটাকে বলা যায় টার্মিনালাইজেশন বলা হচ্ছে। এটা কোথায় হচ্ছে না, ডায়াকাইনেসিসে
ঘটছে না, এটাকে ডায়াকাইনেসিস। দিস ইজ মার্কড বাই টার্মিনালাইজেশন অফ কাইজমাটা, মানে কাইজমাটা পিছন দিকে সরতে সরতে পশ্চাৎ প্রসারণ ঘটছে। ডিউরিং দ্য ফেজ ক্রোমোজোমস আর ফুললি কন্ডেন্স, পুরো একদম শেষ, মানে সব জল বেরিয়ে গেছে, পুরো একদম সুন্দর ক্রোমোজোম হয়ে গেছে তৈরি। অ্যান্ড দ্য মিওটিক স্পিন্ডেল ইজ অ্যাসেম্বল টু প্রিপেয়ার দ্য হোমোলোগাস ক্রোমোজোমস টু সেপারেশন। এবং এর ফলে কী হচ্ছে, ধরো দুদিকে তো দুটো, এখানে কি দুদিকে তো দুটো ক্রোমাটিড আছে, তাই না, দুদিকে তো দুটো তো ক্রোমাটিড আছে। এরপর এদিকে একটা ক্রোমাটিড আছে ধরো, আর এদিকে একটা ক্রোমাটিড আছে, ক্লিয়ার। এবারে কী হচ্ছে, এদিক থেকে স্পিন্ডেলগুলো এখানে অ্যাটাচ হচ্ছে, স্পিন্ডেলগুলো তৈরি হচ্ছে, এখানটাতে অ্যাটাচ হচ্ছে। এবং দেখো এটা কিন্তু তখন এখানটাতে অ্যাটাচ হয়ে রয়েছে, যেটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস ছিল, এখানে এখন অ্যাটাচ হয়ে আছে। এদিক থেকে কী হচ্ছে না, স্পিন্ডেল ফাইবারটা আসছে, তাহলে একটা এরা কিন্তু অ্যাটাচ হয়ে আছে। এই যে সমস্ত ক্রোমোজোমগুলো, এর একটা ক্রোমোজোমের একটা কাইনেটোকোরের সঙ্গে একটা স্পিন্ডেল ফাইবার, এবং অন্য একটা যে ক্রোমোজোম তার যে কাইনেটোকোর, সেই কাইনেটোকোরের সঙ্গে একটা স্পিন্ডেল ফাইবার, এরকম করে কিন্তু অ্যাটাচ হয়ে রয়েছে। ক্লিয়ার? এরকম করে যত আছে সবগুলো অ্যাটাচ হবে এরকম করে, আমি একটা থেকেই এখন অনেকগুলো থাকবে। তাহলে সেপারেশন হওয়ার জন্য তৈরি হচ্ছে কীভাবে না, মিওটিক স্পিন্ডেলগুলো অ্যাসেম্বলড হচ্ছে এই সেপারেশনের জন্য, আলাদা হওয়ার জন্য। বাই দ্য এন্ড অফ ডায়াকাইনেসিস দ্য নিউক্লিওলাস ডিসেপিয়ার, যে নিউক্লিওলাস যেটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেল, নিউক্লিওলাস নাই হয়ে গেল। অ্যান্ড দ্য নিউক্লিয়ার এনভেলপ যেটা, সেটাও অলসো ব্রেক ডাউন, সেটাও সে নষ্ট হয়ে গেল। নিউক্লিয়ার যে এনভেলপ মানে কি, নিউক্লিয়ার পর্দাটা। ডায়াকাইনেসিস রিপ্রেজেন্ট দ্য ট্রান্সমিশন টু মেটাফেজ, মেটাফেজে কিন্তু ট্রান্সমিশন হবে, এরপর কিন্তু মেটাফেজে যাবে। বোঝা গেল এতটা? আশা করি সব একদম ক্লিয়ার হয়েছে। এবারে মেটাফেজ অন দশা, তাহলে মেটাফেজ মানে কি, সেটা একটা মাঝখানে একটা ইকুয়েটর প্লেটে কিন্তু আসবে, মাঝখানে বরাবর আসবে। তাহলে সমস্ত যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো লাস্ট এন্ডে যুক্ত আছে, সেগুলো সব কী হবে না, একদম কিন্তু আসবে কোথায়, একদম আসবে হচ্ছে ইকুয়েটোরিয়াল প্লেটে কিন্তু আসবে। পরের ছবিটা দেখো, পরের ছবিটা যদি বলি, তাহলে প্রোফেজ ওয়ান আমরা দেখতে পেলাম। এবার মেটাফেজ ওয়ানে কী হলো না, এই যে একটা ইকুয়েটোরিয়াল প্লেট মানে মাঝ বরাবর, সেই মাঝ বরাবর এই যে সমস্ত লাস্ট এন্ডে এখনো যুক্ত আছে, কিন্তু লাস্ট এন্ডে যুক্ত আছে সেই সমস্ত ক্রোমোজোমগুলো, হোমোলোগাস ক্রোমোজোমগুলো কিন্তু এই মাঝখানে বরাবর প্লেটে কিন্তু চলে এলো। বোঝা যাচ্ছে, তাই না? বোঝা গেল আশা করা যায়। তাহলে দেখো কী বলছে ওখানটাতে, বলছে যে দ্য বাইভ্যালেন্ট ক্রোমোজোমস অ্যালাইন টু ইকুয়েটোরিয়াল প্লেট, তাহলে একটা ইকুয়েটোরিয়াল প্লেট সেখানে পরস্পর অ্যালাইন হয়ে গেল, ঠিক আছে। দ্য মাইক্রোটিবিউলস ফ্রম দ্য অপোজিট পোল অফ দ্য স্পিন্ডেল কী লেখা আছে এটা, আচ্ছা, অ্যাটাচ টু কাইনেটিকর অফ হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম যেগুলো রয়েছে, সেই হোমোলোগাস ক্রোমোজোমে কিন্তু প্রত্যেকটা যে ক্রোমোজোম রয়েছে তাদের যে কাইনেটিকরের সঙ্গে, সেই কাইনেটিকরের সঙ্গে কিন্তু একটা করে স্পিন্ডেল ফাইবার কিন্তু যুক্ত হয়ে গেল। কোথায় না, মেটাফেজ দশাতে। বোঝা গেল আশা করা যায়। এরপরে আসছে কি না, অ্যানাফেজ ওয়ান। তো অ্যানাফেজ ওয়ানে আমাকে অনেক কিছু বলতে হবে। তাহলে আমার শেষ পর্যন্ত এরকম করে অ্যাটাচ হয়েছিল, অ্যাটাচ হওয়ার পরে কী হবে, এইটা এদিকে যাবে আর এটা এদিকে যাবে। তাহলে এই যে মাঝখানের যে এইটা, ধরো যে মাঝখানে এখানটাতে অ্যাটাচ ছিল, তাই না, এটা কি সেগ্রিগেট হয়ে যাবে, এটা মাঝখান থেকে তো ভেঙে যাচ্ছে, এটা নষ্ট হয়ে যাবে। এবং এই যে এখানটা অ্যাটাচ ছিল, সেটা যে নষ্ট হয়ে যাওয়ার যে প্রসেসটা, মানে সেটা যে একে অপর থেকে দূরে যাওয়ার যে প্রসেসটা, সেই যে ওইটাকেই বলা হচ্ছে ডিসজাংশন। বোঝা গেল? ধরো আমি আবার যদি একে বোঝানোর চেষ্টা করি, যে বুঝতে অসুবিধা হচ্ছে দেখে বোঝার চেষ্টা করি। একটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের মধ্যে ধরো একটা 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 এখানে এদিকে, একটা এদিকে ধরে এরকম করে চলে গেল একটা, ঠিক আছে, আগার চেষ্টা করি, এটা এদিকে চলে গেল। তাহলে এদিকে যখন যাচ্ছে, এইটা কী হলো, মাঝখানে যে এই যে এটা ছিল, এটা তো ডিটাচ হয়ে গেল, তাই না, অ্যাটাচ ছিল তখন, সেটা তো ডিটাচ হয়ে গেল। এটা এদিকে আছে, এটাও ডিটাচ হয়ে গেল, তাই না? বোঝা যাচ্ছে? এটা এদিকে আসছে, এই যে প্রসেসটা, একে অপরের অপোজিট পোলে মুভ করার যে প্রসেসটা, বোঝা যাচ্ছে, একে অপরের অপোজিট পোলে মুভ করার যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে ডিসজাংশন। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে ডিসজাংশন। এরপরে আমি যদি বলি, ধরো এখানে এই যে ডিসজাংশন, এখানে আরও এরকম অনেক সমস্ত ক্রোমোজোম আছে, শুধু এটা তো নয়, শুধু এটা নয়, আরও একটা ধরো ছোটো একটা এরকম আছে, হ্যাঁ না, এরকম একটা ধরো আছে, এরকম একটা চুটকু এর মধ্যে একটা আছে আরও, এরকম একটা সমস্ত ক্রোমোজোম এটা আছে। তাহলে এটাও যাবে, এদিকে যাবে। এরপরে দেখো যে এখানেই আসছে আমাদের মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্র। স্বাধীন বিন্যাসের সূত্রে কী বলা হয় বলে দেখি, মানে সমস্ত এগুলো জিনগুলো স্বাধীনভাবে সমভাবে সঞ্চারিত হবে,
সব জায়গায়। তাহলে দেখো এইটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তা বলে আমাকে এইটা কোন দিকে যাবে, এই পেয়ারটা কোন দিকে যাবে সেটার উপর কি এই পেয়ারটা নির্ভর করছে? এই পেয়ারটা উপরের দিকে পেয়ারটা নির্ভর করছে না কিন্তু। এটা অন্যদিকেও যেতে পারে। ক্লিয়ার? কারো ক্ষেত্রে ধরো এই দুটো এদিকে চলে গেল উপর দিকে, কারো এর ক্ষেত্রে দুটো নিচের দিকে চলে গেল, কারো ক্ষেত্রে এটা নিচে দিয়ে গেল, এটা উপর দিয়ে গেল। বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কম্বিনেশানে কিন্তু যেতে পারে। এই যে কম্বিনেশান বিভিন্নভাবে স্বাধীনভাবে যেতে পারে, এই জন্যই কিন্তু আমার এসছে স্বাধীন বিন্যাসের সূত্র, এই জন্যই এসছে কিন্তু ভ্যারিয়েশন। বোঝা যাচ্ছে? আশা করি বুঝতে পেরেছ। এবং এই যে ডিসজাংশন যে বললাম, ধরো কারো ক্ষেত্রে এরকম করে চলে যাওয়ার পরে এটা একটা কষে যাবে, এটা কষে যাবে, এটা একটা কষে যাবে, তো তাই না? কারো ক্ষেত্রে ধরো গেল কি হলো না, এই যে পুরোটা মানে দুটো পেয়ারই কিন্তু, এই দুটো পেয়ার একদিকে চলে গেল, এই দুটো পেয়ার একদিকেই চলে গেল। ক্লিয়ার? তাহলে যদি দুটো পেয়ার একদিকে চলে যায়, ক্রোমোজোম সংখ্যাটা প্রথম কী হবে না, এটা যদি একটা বেশি হয়ে যাবে, তাহলে সেখানে n+1 হয়ে যাবে, এরকম হবে না? বুঝতে পারছো? ধরো এখানে ধরো 23 হওয়ার কথা ছিল, 23 দিয়ে বোঝানো যায়, n+1 নয়, 23 ছিল, ধরো 23টা যাওয়ার কথা ছিল, কিন্তু একটা এখানে কী হলো, এটা বেশি চলে এসছে, তাহলে এই যে গ্যামেটটা এখানে 24টা হয়ে যাবে। এবং আরেকটা কোষে কী হচ্ছে, একটা কোষে একটা কিছু যাচ্ছে নি, একটা কোন এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটা যায়নি, তখন কী হবে, একটা ক্রোমোজোম আসলে কী হবে, 23-1 হবে, 23-1 মানে 22টা। তাহলে দেখো গ্যামেটটা কিন্তু মানে মুশকিল হয়ে গেল, এখানে একটা ক্রোমোজোম বেশি হয়ে গেল, এখানে একটা ক্রোমোজোম কম হয়ে গেল। এই যে সেগ্রিগেশন, এই সেগ্রিগেশনের যে অক্ষমতাটা, এইটা এখানে অ্যাটাচ হয়ে ধরো দুদিকে অ্যাটাচটা খুলতে পারলো নি, তখন এই দিকে যাচ্ছে মানে দুটো একটা পোলের দিকেই চলে গেল, তখন একটা গ্যামেট 24 হলো তার ক্রোমোজোম, অন্য একটা গ্যামেট সেখানে এটা না যাওয়ার ফলে, সেগ্রিগেশন বা ডিসজাংশনটা না হওয়ার ফলে এখানে 22টা ক্রোমোজোম থাকলো। বুঝতে পারছো কী বলছি? এই যে অক্ষমতাটাকে, এটাকে বলা হচ্ছে নন ডিসজাংশন। পড়বে এটা জেনেটিক্সের সঙ্গে একটু অ্যাড করছি, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। এটাকে বলা হচ্ছে নন ডিসজাংশন। এরপরে থাকবে 24টা ক্রোমোজোমযুক্ত যে গ্যামেটটা রয়েছে, আরেকটা যে গ্যামেট আছে পুরুষ গ্যামেট ধরো বা মহিলা গ্যামেট যাই হোক না কেন, সেটা তো ধরো স্বাভাবিক আছে। তাহলে 23 আর 24-এর মিলন ঘটলো, যে নতুন অপত্যটা সৃষ্টি হলো, সে কিন্তু অ্যাবনর্মাল হয়ে গেল, তার 47টা হয়ে গেল। এটা তো হতেই পারে। তাহলে 47টা হয়ে গেলো। এ ধরো নর্মাল কোনো একটা ভালো একটা গ্যামেটের সঙ্গে মিলন করলো, যে 23-এ ঠিকভাবে সেগ্রিগেশনটা হয়েছিল, তার ফলে কী হয়ে গেল দেখো, 45টা যুক্ত কিন্তু একটা শিশুর সৃষ্টি হয়ে গেল। এই যে এর ফলে কিন্তু বিভিন্ন রকমের জেনেটিক ডিসঅর্ডারগুলো, সেগ্রিগেশনের নন ডিসজাংশনের ফলেই কিন্তু বিভিন্ন রকমের জেনেটিক ডিসঅর্ডারগুলো আমাদের মধ্যে কিন্তু ঘটে থাকে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে আমি কী বলতে চাইছি? এই যে 45টা যুক্তকে বলা হয় কি টার্নার সিনড্রোম, এটাকে বলা হয় ক্লাইনফেল্টার সিনড্রোম, এটা পরে পড়বে। যাই হোক, এরকম কিন্তু হওয়ার জন্য এই ঘটনাগুলো কিন্তু ঘটে। বোঝা যাচ্ছে? এখানে কিছুই লেখা নেই, কিন্তু এগুলো কিন্তু তোমরা কনসেপ্টটা করে রাখতে হবে। তাহলে অ্যানাফেজ 1-এ কী হয় না, হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট, হোমোলোগাস ক্রোমোজোমগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, হোয়াইল সিস্টার ক্রোমাটিডস রিমেন অ্যাসোসিয়েটেড অ্যাট দেয়ার সেন্ট্রোমিয়ার। সিস্টার ক্রোমাটিড বলতে একটা ক্রোমোজোম ধরো, এই ক্রোমোজোমের এই ক্রোমাটিডটাকে সিস্টার ক্রোমাটিড বলে, এটা কিন্তু এই সেন্ট্রোমিয়ারের সঙ্গে কিন্তু অ্যাটাচ রয়েছে। বোঝা গেল? এরপর টেলোফেজ 1-এ কী হচ্ছে, টেলোফেজ 1 বলছে কি না, দ্য নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার, আবার কিন্তু পুনরায় চলে এলো। এরপর এবং কি না, সাইটোকাইনেসিস ফলোজ অ্যান্ড ইজ কল্ড দ্য ডায়াড অফ দ্য সেল। এবং এরপরে কী হলো, সাইটোকাইনেসিস ঘটলো, মানে সাইটোপ্লাজমের বিভাজন ঘটলো, এবং এর ফলে যে এরকমটা সৃষ্টি হচ্ছে, এটা বলেছে ডায়াড। কারণ একটা ক্রোমোজোমের মধ্যে দুটো ক্রোমাটিড আছে, তাই জন্য ডায়াড বলা হচ্ছে। ওখানে কী ছিল, যে বায়োভ্যালেন্টের মধ্যে একটা পুরো একটা সিস্টেমের মধ্যে 4টা ক্রোমাটিড ছিল, সেটা বলে টেট্রাড। এর মধ্যে কী হচ্ছে, একটা ক্রোমোজোমের মধ্যে দুটো ক্রোমাটিড আছে, সেটাকে বলা হচ্ছে যে সিস্টেমটা, সেটাকে বলা হচ্ছে ডায়াড অফ দ্য সেল। Although in many cases chromosome do undergo some dispersion, they do not reach the extremely extended state of the interphase nucleus. দেখো এবারে এখানে ধরো চলে গেছে, এদিকে চলে এসছে, এরপরে কী হবে বলো দেখি। এরপরে তো এখানে এরা কিন্তু ডিকন্ডেন্স হবে, জল কিন্তু প্রবেশ করবে, জল প্রবেশ করবার পরে কী হবে, এটা কিন্তু এরকম আবার ডিএনএর মতো সৃষ্টি হয়ে যাবে, তাই না? সৃষ্টি হবে, কিন্তু এখন যে পরিমাণে যে ডিকন্ডেন্সটা হবে, সেটা কিন্তু ইন্টারফেজ ডিএনএর মতো হবে না। বুঝা যাচ্ছে? ইন্টারফেজ নিউক্লিয়াসে যেমন পুরো এক্সটেন্ডেড হয়েছিল, পুরো খোলা হয়েছিল, সেটা সেরকম কিন্তু হবে না, অতটা পরিমাণে এক্সটেন্ডেড কিন্তু এই টেলোফেজ 1-এর পরে হবে না, কারণ তারপর একটা মিউসিস 2 করতে হবে, তার জন্য আবার করলে আরও বেশি কষ্ট হবে, তার জন্য অতটা কিন্তু হবে না।
দ্য স্টেজ বিটুইন দ্য টু মিওটিক ডিভিশন ইজ কল্ড ইন্টারকাইনেসিস। দুটো মিওটিক কোষ বিভাজন, তাদের যে মাঝখানে যে ফেজটা সেটাকে বলা যায় ইন্টারকাইনেসিস, অ্যান্ড ইজ জেনারেলি শর্ট লিভড। দেয়ার ইজ নো রেপ্লিকেশন অফ ডিএনএ। ডিএনএ রেপ্লিকেশন কিন্তু ঘটে না ডিউরিং ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিসের সময় কী হবে, কোনো কিন্তু ডিএনএ রেপ্লিকেশন ঘটবে না। ইন্টারকাইনেসিস ফলোড বাই প্রোফেজ টু। এবার প্রোফেজ টু হবে মাছ সিমিলার প্রোফেজ দেন প্রোফেজ ওয়ান। সিম্পলার অনেক সহজ কিন্তু এই প্রোফেজ টুটা অনেক ইজিলি। এবারে দেখো আমি একটা তোমাকে কনসেপ্ট বলার চেষ্টা করি, যে বললো তো ডিএনএ রেপ্লিকেশন হবে না, তাই না? ডিএনএ রেপ্লিকেশন হবে না, তাহলে এস দশাতে ডিএনএ রেপ্লিকেশন হয়, সেন্ট্রোজোমেরও রেপ্লিকেশন হয়, তাই তো? এস দশায় কী হয়, এস দশায় সেন্ট্রোজোম ডিএনএ দুটোরই রেপ্লিকেশন হয়, তাহলে ইন্টারকাইনেসিসে ডিএনএ রেপ্লিকেশন হয় না, ঠিক আছে বুঝতে পারলাম। কিন্তু সেন্ট্রোজোম এই সেন্ট্রোজোমের কী হয়, রেপ্লিকেশন কি হয় না? হয় না। রেপ্লিকেশন হয় না। তোমার নিজের উত্তর দাও এখন, সেন্ট্রোজোমের রেপ্লিকেশন হয় না? তোমার উত্তর দিয়েছ, আশা করা যায়। সেন্ট্রোজোমের রেপ্লিকেশন কিন্তু হয় না নয়, হয়। কেন হয় বলবে না, কেন হবে? ডিএনএ হলো না, সেন্ট্রোজোমের কেন হবে না? সেন্ট্রোজোমের হতে হবে কারণ কি বলতো না, মিউসিস 2 এতেও মেটাফেজ আছে, সেখানেও তো সেগ্রিগেশন হতে হবে। এখানে তো সেন্ট্রোজোমগুলো ব্যবহার হয়ে চলে গেল, এবার কোথা থেকে পাবে সে? তার জন্য কিন্তু রেপ্লিকেশন হওয়া করতে হবে, নাহলে তোর এখানে একটা গেছে, এখানে একটা সেন্ট্রিওল আছে, এখানে একটা সেন্ট্রোজোম আছে, তাহলে যদি এখানে রেপ্লিকেশন যদি না হয়, তাহলে দুটো হয়ে দুদিকে অ্যাটাচ হবে কী করে? দুটো হয়ে দুদিকে অ্যাটাচ হতে হবে তো, তার জন্য কিন্তু সেন্ট্রোজোমের রেপ্লিকেশন হয়। বোঝা গেল? এরপরে দেখো মিওসিস টু কি? মিওসিস টু বলে দিবে একবারে সিমিলার টু মাইটোসিসে যেরকম ঘটনাগুলো ঘটেছিল সেরকম ঘটনাগুলোই ঘটবে। মাইটোসিস যদি না জানো, আগের লেকচার আছে, মাইটোসিসটা দেখে আসো। দেখো তাহলে প্রোফেজ টু আর তো লিখবো না, অত ভালো করে ডিটেলে বোঝাবো না, তোমরা বুঝে গেছো মেটাফেজে কি না। মিওসিস টু ইজ ইনিশিয়েটেড ইমিডিয়েটলি আফটার সাইটোকাইনেসিস ঘটলো, তারপরে কিন্তু কি ঘটলো না, হচ্ছে কি না, মিওসিস টুটা শুরু হলো, মিওসিস টু এর প্রোফেজ টুটা শুরু হলো ইউজুয়ালি বিফোর দ্য ক্রোমোজোম হ্যাভ ফুলি ইলংগেটেড। পুরো ফুলি ইলংগেটেড কিন্তু হলো না, এতে কষ্টটা কম হয়, ঠিক আছে? ফুলি ইলংগেটেড হওয়ার আগেই শুরু হয়ে গেছে। ইন কন্ট্রাস্ট টু মিওসিস 1, মিওসিস 2 রিসেম্বলস নর্মাল মাইটোসিস। এটা নর্মাল মাইটোসিসের মধ্যেই কিন্তু ঘটে, ক্লিয়ার? মিওসিস 2টা। দ্য নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার। এখন আবার একই কেস, যে নিউক্লিয়ার পর্দা সেটা নষ্ট হবে বাই দ্য এন্ড অফ প্রোফেজ টু এর শেষে। দ্য ক্রোমোজোম এগেইন বিকাম কম্প্যাক্ট। আবার কম্প্যাক্ট হয়ে কী করবে, ক্রোমোজোমের মধ্যে আবার ক্রোমোজোম সৃষ্টি করবে, এবং কম্প্যাক্ট হয় এখান থেকে আবার, ক্লিয়ার? বোঝা গেছে? মেটাফেজ টু ইকুয়েটোরিয়াল প্লেটে সব ক্রোমোজোমগুলো আসবে। অ্যাট দি স্টেজ ক্রোমোজোম অ্যালাইন ইন দ্য ইকুয়েটর, মানে কেন্দ্রে আসবে, ইকুয়েটর মানে মাঝ বরাবর আসবে। দ্য মাইক্রোটিবিউল ফ্রম অপোজিট পোল অফ দ্য স্পিন্ডেল গেট অ্যাটাচ টু দ্য কাইনেটেকর। এই যেখানে এখানে একটা কাইনেটেকর আছে, এখানে একটা কাইনেটেকর আছে, এই কাইনেটেকর কিন্তু কী হবে, অ্যাটাচ হবে। কাইনেটেকরের সঙ্গে কিন্তু ওই যে স্পিন্ডেল ফাইবারগুলো অ্যাটাচ হবে অফ সিস্টার ক্রোমাটিডে এই স্পিন্ডেল ফাইবারগুলো অ্যাটাচ হবে। অ্যানাফেজ টুতে কী হবে, অ্যানাফেজ টু এবার সেগ্রিগেশন হয় অপত্য ক্রোমাটিড সিস্টেম, সেই অপত্য ক্রোমাটিডটা অন্য একটা কোষে যে অপত্য ক্রোমোজোম সৃষ্টি করবে। এই কথাগুলো অনেক ভালো করে বোঝানো হয়েছে ওই লেকচারটাতে, না বুঝতে পারলে দেখে আসো। তারপরে কি না, ইট বিগিন উইথ সাইমালটেনিয়াস স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ারগুলো কী হবে, বিভাজন করবে সেন্ট্রোমিয়ারে। সেই সেন্ট্রোমিয়ার সব মানে বিভাজন ঘটবে অফ ইচ ক্রোমোজোম, প্রত্যেকটা ক্রোমোজোমের, হুইচ ওয়াজ হোল্ডিং দ্য সিস্টার ক্রোমাটিড টুগেদার। যেটা কী করেছিল না, এই যে সিস্টার ক্রোমাটিড যেগুলো, এই সিস্টার ক্রোমাটিডটা যেটাকে একসঙ্গে রাখতে সাহায্য করেছিল, সেটা কী হবে না, সেগ্রিগেট হবে। অ্যালাউইং দেম টু মুভ টুয়ার্ড দ্য অপোজিট পোল অফ দ্য সেল। দুটো অপোজিট পোলের দিকে মুভ করতে থাকবে, দুটো এই মেরুর দিকে, এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, দুটো মেরুর দিকে গমন করতে থাকবে। বাই শর্টেনিং অফ মাইক্রোটিবিউল অ্যাটাচ টু দ্য কাইনেটেকরের সঙ্গে যে মাইক্রোটিবিউলটা অ্যাটাচ আছে সেটা শর্টেনিং হওয়ার মাধ্যমে, ছোটো হওয়ার মাধ্যমে দুদিকে কিন্তু যেতে থাকবে। বোঝা গেল? ক্লিয়ার? টেলোফেজ টুতে কী হচ্ছে না, মিওসিস এন্ডস উইথ টেলোফেজ টু। টেলোফেজ টু কী হয়, প্রোফেজ যে টু তার উল্টোটা হবে, তাই না? প্রোফেজ টু সবসময় কিন্তু উল্টো হয় প্রোফেজ। তাহলে কি ইন হুইচ কী হবে, টু গ্রুপস অফ ক্রোমোজোমস ওয়ান্স এগেন গেট ইলংগেটেড বাই নিউক্লিয়ার ইনক্লোজড বাই নিউক্লিয়ার এনভেলপ। আবার কী হবে না, নিউক্লিয়ার পর্দা আবার রিএপেয়ার হবে, আবার তৈরি হবে, আবার সৃষ্টি হবে। সাইটোকাইনেসিস ফলোজ রেজাল্টিং ইন ফরমেশন অফ টেট্রাড অফ সেল। এবং তারপরে সাইটোকাইনেসিস ঘটবে এবং কী হবে, দ্যাট ইজ 4 হ্যাপ্লয়েড ডটার সেল, এবং 4টা হ্যাপ্লয়েড ডটার সেল তৈরি হবে। তাহলে ছবিটা দেখে নাও, প্রথমে কী হচ্ছে, প্রথমে এই যে সৃষ্টি হলো, প্রথমে এই যে অ্যাটাচ হচ্ছে এখানটাতে, ক্রোমোজোমটা ঠিকভাবে দেখতে পেলে প্রোফেজ টুতে দুদিকে তারপরে কী হলো, সেটা একটা প্লেটে, মেটাফেজ প্লেটে এলো, অ্যালাইন করবার পরে কী হলো, সেন্ট্রোমিয়ারটা
ডিভাইড করলো এবং অপত্য যে ক্রোমাটিডগুলো সেটা দুটো মেরুতে চলে গেল। তারপরে কী হলো, মাঝখানে সাইটোকাইনেসিস ঘটলো। সাইটোকাইনেসিসের ফলে এরকম 4টা হ্যাপ্লয়েড কোষ কিন্তু সৃষ্টি হলো, বোঝা গেল। এবারে যদি বলি একটু সাইটোকাইনেসিস, তাহলে তোমাকে আমি প্রশ্ন করি যে কটা সাইটোকাইনেসিস ঘটে। সাইটোকাইনেসিস কটা ঘটে? দুটো ঘটে। সাইটোকাইনেসিস কটা ঘটে? এই প্রশ্নটা ধরো, প্রথমে কী ছিল, এরকম 2n ছিল, সে 2n থেকে দুদিকে দুটো চলে গেছে, এখানে n গেছে, এখানে n গেছে, তাই না? তাহলে এর মাঝখানে একবার বিভাজন হতে হবে, তাহলে এটা 1 নম্বর বিভাজন হয়েছে। তারপরে কী হলো, এখানে এখানে কী আছে, n আছে, এখানেও n আছে, তাই না? এবারে কি, এটা n হওয়ার পরে এদিকে 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 যে যাবে, আর এটা হওয়ার পরে এদিকে এদিকে যাবে, তারপরে মাঝ বরাবর আবার বিভাজন, তাহলে এখানে একদম আরেকটা, এখানে একটা, তাহলে মোট কটা হবে? মোট সাইটোকাইনেসিস কবার হবে না 3বার, মনে রাখবে। তাহলে মিওসিসে সাইটোকাইনেসিস হয় কবার না 3বার। ক্লিয়ার হয়েছে? এবার সিগনিফিকেন্স অফ মিওসিসের কি গুরুত্ব রয়েছে না, মিওসিস ইজ দ্য মেকানিজম, এটা একটা পদ্ধতি কি না, মেকানিজম বাই হুইচ কনজারভেশন অফ স্পিন্ডেল ক্রোমোজোম নাম্বার অফ ইচ স্পিসিস ইজ অ্যাচিভড অ্যাক্রস জেনারেশনস ইন সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম। তাহলে মিওসিস হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে কি হয় না, কনজারভেশন অফ স্পেসিফিক ক্রোমোজোম নাম্বার অফ ইচ স্পিসিস ইজ অ্যাচিভড অ্যাক্রস জেনারেশন ইন সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম। মানে যৌন জননকারী জীবেদের ক্ষেত্রে বংশগতি ধারায় ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুবক রাখতে সাহায্য করে কি মিওসিস। কীভাবে অনেকবার ধরে বললাম, 2n থেকে দুটো গ্যামেট nn হলো, dn একটা এখানে একটা স্পিসিস, তার থেকে n হলো, এখান থেকে একটা স্পিসিস, এর থেকে n হলো, মিলনের ঘটার পর আবার 2n হয়ে গেল। তাহলে কী হলো, জেনেটিক যে মানে ক্রোমোজোম সংখ্যাটা সেটা কিন্তু কনস্ট্যান্ট, মানে ধ্রুবক রয়ে গেল। ইভেন দো দ্য process paradoxically result in reduction of chromosome number by half। এর ফলে কি হয় যে ক্রোমোজোম নাম্বারটা অর্ধেক হয়ে গেল, হ্যাঁ, মানে কমে যে অর্ধেক হয়ে গেল। ইট অলসো ইনক্রিজেস দ্য জেনেটিক ভ্যারিয়াবিলিটি ইন দ্য পপুলেশন অফ অর্গানিজম ফ্রম ওয়ান জেনারেশন টু নেক্সট। একটা জেনারেশন থেকে মানে কি, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে কী হলো, জেনেটিক ভ্যারিবিলিটি মানে কি, যে জিনের যে মানে জিনের পুনর্সংযুক্তি ঘটেছে, হ্যাঁ, তার মধ্যে একটা অভিব্যক্তি ঘটেছে, ঠিক আছে? মানে কোন দশাতে ঘটে, যে বলে জেনেটিক ভেরিয়েবিলিটি কোন ফেজে আসে, তাহলে সবাই এক কথায় উত্তর দিবে যে মিওসিস 1 কোষ বিভাজনের প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশাতে ক্রসিং ওভারের সময় ঘটে। আমি কিন্তু আরেকটা বলেছি, কোনটা বলো দেখি, কোনটা? অ্যানাফেজ 1-এর সময় কিন্তু ঘটে। অ্যানাফেজ যে 1 হয়, এখানে প্রশ্নটা পড়ে, অ্যানাফেজ 1-এর জন্য কিন্তু জেনেটিক ভ্যারিয়েবিলিটি সম্ভব, বোঝা গেল? ভ্যারিয়েশন আর ভেরি ইম্পর্টেন্ট ফর প্রসেস অফ ইভলিউশন। যদি ভ্যারিয়েশন ঘটে তখনই কী হবে, ভ্যারিয়েশন যখন ঘটবে আর তখনই কী হবে, তখনই কিন্তু তার মধ্যে জেনেটিক ভ্যারিয়েবিলিটি মানে জিনের পুনঃসংযুক্তির ফলে সে উন্নত হলো, এবং উন্নত হওয়ার ফলে সে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারলো। আর পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তার মধ্যে বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটবে, আর বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তন যদি ঘটে তাহলে কী হবে, তার অভিব্যক্তি ঘটবে, সে আরও বেশি উন্নত হবে। এভাবে কিন্তু মিওসিসের সিগনিফিকেন্সগুলো বোঝা গেল। আশা করা যায় একদম প্রত্যেকটা লাইন ধরে ধরে স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করেছি, মন দিয়ে ভালো করে শুনবে, ঠিক আছে? ছবিগুলো বোঝার চেষ্টা করবে, তাহলে আমি আশা করি এই লেকচারের পরে মিওসিস কোষ বিভাজনে তোমাদের কোনো ভয় লাগবে না। এখানের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারবে। এটাকে আমি জেনেটিক্সের সঙ্গে বলেছি, বিভিন্ন রকম জেনেটিক রোগের সঙ্গে বলেছি, ঠিক আছে? ইভলিউশনের সঙ্গে একটু বললাম কীভাবে ইভলিউশনে সাহায্য করে, তো বিভিন্ন দিক থেকে বলার চেষ্টা করেছি। লেকচারটা ভালো করে ফলো করবে, একদম কোনো প্রশ্ন আটকাবে না। সেল সাইকেল, সেল ডিভিশন, মোট 4টা লেকচার আমি করেছি। প্রত্যেকটা লেকচারই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লেকচার দেখার পরে সমস্ত প্রশ্ন নিট হোক, যাই হোক না কেন সবই পারবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।